আপনারা যে যেখানে আছেন আপনাদের অবস্থান থেকে এই মুহূর্ত থেকে গণ অনশন শুরু করার ঘোষণা দিচ্ছি। হিসাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আজকের এই গণ অনশনে সবাই উপস্থিত হয়েছেন, এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের সকালের যে সমাবেশ সেটা খুব সুন্দরভাবে সবাই আমরা পালন করেছি। দুপুর 3টায়, এখন 3:30 বেজে গেছে। তা আমি আশা করি আপনারা যে যেখানে আছেন আপনাদের অবস্থান থেকে এই মুহূর্ত থেকে গণ অনশন শুরু করার ঘোষণা দিচ্ছি এবং আমরা যে 3 দিন যাবৎ এই আমাদের 3 দফা দাবির পক্ষে, পরবর্তীতে 4 দফা দাবির পক্ষে যে আন্দোলন করে যাচ্ছি, সে আন্দোলনের সপক্ষে এই 3 দিন যাবৎ যে আমরা আন্দোলন করে যাচ্ছি, এই আন্দোলনে যে পর্যন্ত কোনো সুরাহা না হবে সে পর্যন্ত আমাদের আন্দোলন বলবৎ থাকবে। আমরা আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুধু বর্তমান শিক্ষার্থী নয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আজকের এই গণ অনশনে তারা সহমত প্রকাশ করে এখানে তারা সময় দিয়ে এসছেন। তারা অনেক দূর থেকে এখানে আজকে এই প্রোগ্রামে আসছেন। এর জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবার থেকে সকলকে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই গণ অনশন সে পর্যন্ত চলবে যে পর্যন্ত না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে সরকারের তরফ থেকে কোনো ধরনের ঘোষণা না আসবে সে পর্যন্ত এই গণ অনশন চালু থাকবে। এরকম কোনো সুন্দর এবং যৌক্তিক সমাধানে আমরা এখনো আসিনি। অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এরকম কোনো তথ্য দেয়নি এখন পর্যন্ত, যার কারণে আমরা এখন এখানে অবস্থান করছি এবং আমাদের ইতিমধ্যে আমাদের গণ অনশন কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে কোনো মেসেজ পাইনি, কোনো সুখবর এখন পর্যন্ত আমরা পাইনি। আমাদের দাবি পূরণ হয়ে গেলে আমরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করে চলে যাব এবং আমাদের দাবি পূরণ হয়ে গেলে তো আমাদের আর প্রয়োজন নেই এখানে থাকার। এই জন্য আমরা অবস্থান করছি, আমাদের দাবি খুব দ্রুত যেন পূরণ হয়ে যায়। এখন অপারেশন থিয়েটারে একজন রোগী যদি থাকে, তার হেল্পিং হ্যান্ডস যিনারা থাকেন, ওনাদেরকে যদি বলা হয় যে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, বোন অমুক অপারেশন থিয়েটারে আছে, এই প্রোডাক্টটা লাগবে, দাম 10,000 টাকা, মানে 10 না বলে 20,000 টাকা হলে তাড়াতাড়ি দেন, রোগীকে বাঁচাতে হবে, তাই না? এমআরপি যদি থাকে তাহলে তো উনি তো বেশি দাবি করতে পারবেন না। যদি বেশি দাবি করেন তাহলে আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া যাবে। কিন্তু এমআরপি নেই, ফলে ইচ্ছা মতো তো দাম নিতে পারবে। আর কোম্পানি তো ডিক্লারেশনে দিচ্ছে না যে লাইসেন্স আছে। অলিভ অয়েল তেল করবে না, কি বরিশাল সার্জিক্যাল
দেখেন কোথায় লেখা আছে। এগুলো আরো কতগুলো আছে? অনেক আছে, বের করে আনি না, নতুন আসছে তো। বের করে আনি, সব বাইরের জিনিস। এগুলো কত করে? এটার এমআরপি নাই তো, দেখেন তো এমআরপি দাম কোথায়? এই যে আপনি যে বললেন বরিশাল, এটা সঠিক না, এটা এই কাজটা কি অপারেশনে? এখন অপারেশন থিয়েটারে একজন রোগী যদি থাকে, তার হেল্পিং হ্যান্ড যিনারা থাকেন, ওনাদেরকে যদি বলা হয় যে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, বোন অমুক অপারেশন থিয়েটারে আছে, এই প্রোডাক্টটা লাগবে, দাম 10,000 টাকা। আমি 10 না বলে 20,000 টাকা হলে তাড়াতাড়ি দেন, রোগীকে বাঁচাতে হবে, তাই না? এমআরপি যদি থাকে তাহলে তো উনি তো বেশি দাবি করতে পারবেন না। যদি বেশি দাবি করেন তাহলে আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া যাবে। কিন্তু এমআরপি নেই, ফলে ইচ্ছা মতো তো দাম নিতে পারবেন, সুযোগ নেই। এটা লোকরা খুব কোম্পানি পুলিশ করতে পারে না। আর কোম্পানি তো ডিক্লারেশনে দিচ্ছে না যে হ্যাঁ, তাই নিবে না তো। আর আপনার যে অনিয়মগুলো পেয়েছি আমরা, আপনাকে সতর্ক করে আজকে 10,000 টাকা জরিমানা করা হলো। সামনে যদি আবার একই কাজ করেন, আমরা সর্বোচ্চ শাস্তি দেবো, ঠিক আছে? সতর্কতা করা হলো। আমরা তো এইগুলো তো কোম্পানি থেকে নেই, আমরা দেখেন একটা রেস্টুরেন্টে যদি পাও তো একটু বেশি নিয়ে বেশি নিয়েন না। একটু কম হবে। আজকের জন্য আপনাকে সতর্ক করা হয়েছে। এরপরে যদি একই অপরাধ থাকে, সর্বোচ্চ দণ্ডে দ্বিগুণ দণ্ড হবে। সতর্ক দিলে ফাইন করাটা তো সতর্কতামূলক জরিমানা করা হচ্ছে। পরিশোধ করে দেন। ধন্যবাদ। মাইকটা দেন, আমি ধরি। গেল বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় নির্বিচারে হামলা, গুলি চালিয়ে হত্যা, নির্যাতন, নিপীড়ন সহ মানুষ হত্যার অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। পরে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা ও আদালতে এখনো পর্যন্ত 606 হত্যা মামলা হয়েছে। সব মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এসব মামলাগুলোর মধ্যে ঢাকায় 50টি থানায় 388টি মামলা দায়ের হয়। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয় যাত্রাবাড়ি থানায় 112টি, মোহাম্মদপুর থানায় 13টি, মিরপুর থানায় 16টি, ধানমন্ডি থানায় 9টি, শাহবাগ থানায় 8টি, ওয়ারী থানায় 5টি, চকবাজার থানায় 6টি, উত্তরা পশ্চিম থানায় 12টি ও উত্তরা পূর্ব থানায় 8টি মামলা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগে 24টি, রাজশাহী বিভাগে 12টি, খুলনা বিভাগে 9টি, ময়মনসিংহে 8টি, রংপুরে 7টি, সিলেটে 5টি ও বরিশালে 6টি মামলা দায়ের হয়। অন্তর্বর্তী সরকার গত 9 মাস পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা এসব হত্যা মামলার কোনোটিরই তদন্ত শেষ করতে পারেনি। তবে তদন্তে ধীরগতি বলতে নারাজ পুলিশ। ডিএমপি বলছে কয়েকটি মামলার কাজ অনেক দূর এগিয়েছে, কিছুদিনের মধ্যে আদালতে প্রতিবেদন দেয়া হবে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রায় 750 জন সন্দেহভাজন বাংলাদেশিকে আটক রাখা হয়েছে, যাদের বাংলাদেশে পুশিন করার আশঙ্কা তৈরি হয়েছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থান থেকে বাংলাদেশি সন্দেহে আটক 148 জনকে গতকাল বৃহস্পতিবার আগরতলায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আগে থেকে আরও প্রায় 6 শতাধিক সন্দেহভাজন বাংলাদেশি আটক ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এই ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর ভারতের বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারীদের খোঁজে অভিযান শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে
অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশি সন্দেহে অনেককে আটক করা হয়েছে। এদের মধ্যে অনেকেই নির্যাতনের অভিযোগ করেছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ইতিমধ্যেই অনেককে বাংলাদেশে পুশিন করেছে। সমকালের এক প্রতিবেদন বলছে, গত 15 দিনে পুশিনের সংখ্যা 242-এ পৌঁছেছে। রাজস্থান পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বুধবার পর্যন্ত 1008 জনকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। তাদের 4টি ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। এর মধ্যে 761 জনকে পুলিশ বাংলাদেশি হিসেবে শনাক্ত করেছে। বাকিদের ভারতীয় পরিচয়পত্র যাচাই করে ছেড়ে দেয়া হচ্ছে। এদিকে মৌলভীবাজারের কুলাউড়া ও বড়লেখা সীমান্ত দিয়ে গতকাল বৃহস্পতিবার আরও 30 জনকে বাংলাদেশে পুশিন করিয়েছে বিএসএফ। কুলাউড়া সীমান্ত দিয়ে আসা 14 জনের মধ্যে 4 জন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরবিটারি এবং 10 জন ফুলবাড়ী উপজেলার ধনিরাম গ্রামের বাসিন্দা। এছাড়া বড়লেখা সীমান্ত দিয়ে আসা 16 জনকে বিকেলে বড়লেখা থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ত্রিপুরা সীমান্তে এত বিপুল সংখ্যক বাংলাদেশি আটকের ঘটনা এবং তাদের পুশিনের আশঙ্কা বাংলাদেশের সীমান্ত এলাকায় নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। একই সঙ্গে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ফেরত আসা ব্যক্তিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। বাংলাদেশ থেকে আগামী বছরগুলোতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। প্রবাসী কর্মীদের জন্য আবারও একটি সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর ফের উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশ থেকে আগামী বছরগুলোতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। সবচেয়ে আশার কথা হলো, এর মধ্যে প্রায় 20,000-এর বেশি কর্মী নিয়োগ করা হবে সম্পূর্ণ বিনা খরচে। বৃহস্পতিবার 15 মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে নির্মাণ, কৃষি, উৎপাদন এবং সেবা খাতে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ থাকায় অনেক কর্মী কাজের সন্ধানে অবৈধ পথে দেশটিতে প্রবেশ করতে বাধ্য হয়েছিলেন। নতুন করে শ্রমবাজার খোলার এই সিদ্ধান্তে একদিকে যেমন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, তেমনি অবৈধভাবে বসবাসরত কর্মীদের একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বৈধতা পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে এই কর্মী নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, হয়রানিমুক্ত রাখার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিনা খরচে কর্মী প্রেরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা বাস্তবায়িত হলে দরিদ্র অসহায় কর্মীরা দালালের খপ্পর থেকে রক্ষা পাবেন এবং তাদের অভিবাসন খরচ বহুলাংশে কমে আসবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে এ বিষয়ে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করছে, যেখানে কর্মী নির্বাচন, প্রশিক্ষণ এবং মালয়েশিয়ায় তাদের কর্মস্থলে পৌঁছানো পর্যন্ত সকল প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকবে। বিশ্লেষকদের মতে, মালয়েশিয়া শ্রমবাজার বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর বিপুল সংখ্যক কর্মী দেশটিতে কাজ করতে যান এবং তাদের পাঠানো রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সমৃদ্ধ করে। শ্রমবাজারের এই নতুন সুযোগ বাংলাদেশের অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে এবং দেশের লক্ষ লক্ষ পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। আগামী 21 মে ঢাকায় অনুষ্ঠিতব্য যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে কর্মী নিয়োগের সংখ্যা এবং কোন কোন সেক্টরে কত কর্মী নেওয়া হবে সে বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। এছাড়াও কর্মীদের বেতন, সুযোগ সুবিধা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো এই বৈঠকে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।